আমি 1996 থেকে মডেলিং করছি। আমাকে প্রথম চান্স দেন স্বপন সাহা স্যার। আমার ঠাকুরদার ভাই হচ্ছেন স্বনামধন্য অভিনেতা জীবেন বসু। যিনি বললেন, হ্যাঁ রাহুল, এনার কিছুই হইব না, বড্ড লম্বা মানুষ, এরা সব বানাইতে হইব জাকিলে বল। নাটক প্রেমী যারা হয়, যারা থিয়েটারটা করে, ওরা আমি দেখেছি এত প্যাশনেটলি করে এরা, ও সিনেমা বা সিরিয়াল করলো হলেও ভালো না হলেও ভালো, কিন্তু নাটকটা তারা চালিয়ে যাবে। তো উনি যখন খাবার খাচ্ছেন তখন ওনার কাছে এসে উত্তম কুমার থালা হাতে এসে বলেছেন, আমি কিন্তু ইয়ার খাচ্ছি না, আপনি সিনেমা ডিরেক্ট করুন, আমি আর রমা কাজ করবো। তো এইবারেতে বেড়ালের বলায় ঘন্টা বাদে, মানে সুচিত্রা সেনকে কে রাজি করাবে? উত্তম সুচিত্রা আমাদের সিনেমা করতে রাজি হয়েছে। রাস্তায় পড়ে মনে হলো আমাদেরকে টাকা দেবে না। যাওয়ার পরে উনি একজনের সেলিব্রিটির নাম করে বললেন যে তাকে কি আপনি অপমান করতে পারবেন? আমি বললাম, কেন অপমান করবো? নমস্কার, আমার নাম রিজু রায়। আজকের পডকাস্টে নতুন একজন অতিথিকে পেয়েছি। অতিথি বলবো না, সুদীপ্তদার সাথে প্রায় বহুদিন থেকে পরিচয়, একসাথে কাজও করেছি আমরা। উনিও বহু সিরিয়ালে, মুভিতে প্রচুর বছর থেকে কাজ করছেন। তো আজকে শুনে নেব সুদীপ্তদার কিছু না বলা বা অজানা কথা, যেগুলো আমরা সকলের সামনে তুলে ধরতে পারি। তো দাদা, আপনি প্রায় বহুদিন থেকে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন। হ্যাঁ, আমি 1996 থেকে মডেলিং করছি। তখন কলকাতার বুকে ড্রিম মার্চেন্ট বলে একটা মডেলিং কোঅর্ডিনেটর যারা ছিল, সঞ্চিতা কুশারি, তো সে আমাকে দেখে বলে, তুমি মডেলিং করছো না কেন? আমি তখন মোবাইল, মানে তখন আজকের যে ভিআই, তার নাম ছিল হচ্ছে কমান্ড, উষা মার্টিন টেলিকমে, আর মোদি টেলসটা সেটার নাম হচ্ছে আজকে এয়ারটেল। আচ্ছা। তো আমি কমান্ডের ডিলার হিসেবেতে গিয়েছিলাম 9830098300, এই হচ্ছে কমান্ডের নাম্বার ছিল কাস্টমারকে। তো তখন একটা অন্য জমানা ছিল, একটা সিম কার্ড বেচলে আমরা 1600 টাকা কমিশন পেতাম, যেটা আজকের দিনে দাঁড়িয়ে কেউ বিশ্বাস করবে না। তো এবার আমরা ট্যাক্সি করে বাড়ি ফিরতাম যে একটা যদি সিম কার্ডও বেচতে পারতাম। আর ফোন ছিল মোটরোলা বা নোকিয়া বা এরিকসন, সেগুলো 75,000 টাকা, 60,000 টাকা এরকম সব ছিল। তো সেই জমানায় দাঁড়িয়ে যখন সঞ্চিতা কুশারিকে প্রথম আমি দিই, তো তখন পুরো এটিএম কার্ড যেরকম রয়েছে বা ক্রেডিট কার্ড, পুরোটাই ঢুকে যেত মোটরোলা ফোনের মধ্যে। এখনকার মতো ওরকম ম্যাক্রো, মিনি, মাইক্রো সব কোনো কিছু ছিল না, পুরোটাই ঢুকে যেত। তো তখন মোটরোলা ফোন নিয়ে কেউ গেলে মানে মোটামুটি লোকে একটা সমীহ পেত, কেননা 16 টাকা 40 পয়সা আউটগোয়িং ছিল, 8 টাকা 40 পয়সা ইনকামিং ছিল সেই জমানায়। তো আমি 3,000 টাকা দিয়ে প্রথম পোর্টফোলিও করি। তো আমার কাছে কোম্পানির থেকে দেওয়া একটা মোটরোলা ফোন ছিল। আচ্ছা। তো এবার আমি আমার ডিস্ট্রিবিউটরকে বলিনি যে আমি মডেলিং এর পোর্টফোলিও করতে গেছি, মানে সেটা তো তখন আমার মোবাইল বা সিম কার্ড এই ব্যবসার সঙ্গে যুক্ত নয়। সে হঠাৎ করে আমাকে ফোন করে, তো আমি তখন আমার মোটরোলা ফোন থেকেই আমি তখন ফোনটা রিসিভ করি, কিন্তু যে ফটোগ্রাফার ভাই ছিলেন সে ফটো তোলা থামায়নি, সে পরপর আমার ফটো তুলে গেছে, ঠিক আছে। এবার সেই ফটোটা আমাকে কিন্তু সে দেয়নি আমার পোর্টফোলিওতে। এবার সেই ফটোটা চলে গেছে মডেল কোঅর্ডিনেটর যে সঞ্চিতার কাছে, সেখান থেকে চলে গেছে রিলায়েন্স। 14টা স্টেটে যখন নিয়ে আসে, তখন সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ সিনেমার নায়ক বরুণ চন্দ্র এবং আমরা দুজনে মিলে 14টা স্টেটের জন্য যে টোটাল ক্যাম্পেইন হয় মোবাইলে, তখন সেটা আমরা করি। তো সেই মোটরোলা ফোন হাতে নিয়ে আমার প্রথম মডেলিং এ ঢোকা, এবং তারপর আমি 1 বছরের মধ্যে 7টা মডেলিং অ্যাসাইনমেন্ট করি। তো এবার ইভিন এমনও হয়েছে আমার সঙ্গে কাজ করতে এসছেন একদম নবাগত একজন মডেল, তার বাবার সঙ্গে, মানে সে এতটাই কম বয়স, তার ছাত্রী। আজকের দিনে দাঁড়িয়ে সে একজন বিখ্যাত অভিনেতার বিখ্যাত অভিনেত্রী স্ত্রী। নাম বলাটা উচিত হবে না, কারণ প্রত্যেকের জীবনেরই একটা শুরু থাকে। তো তার শুরু আমাদের সঙ্গে কাজ করি মডেলিং এ। মাঝে আমি বেশ কয়েক বছর বাইরে ছিলাম। আমি 4 বছর ড্রামাটিক্স নিয়ে লেখাপড়া করে, অভিনয় পরীক্ষা দিয়ে এবং অভিনয়ে একটা স্ক্রিপ্ট লিখে পুরো নাটক করে আমাদেরকে প্রতি বছর করতে হতো। তো আমি পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে আমি নাটক এবং ড্রামাটিক্স নিয়ে লেখাপড়া করি, 4 বছর শিখি। তো তারপর আমি কলকাতায় ফিরে আসার পরেতে আমাকে প্রথম চান্স দেন স্বপন সাহা স্যার।
বাহ। তো উনি আমাকে ডেকে পাঠানোর পরেতে আমাকে প্রথমেই বলেন খাড়া হন। তো আমি দাঁড়ালাম যখন, তখন উনি বললেন, হ্যাঁ রাহুল, এনার কিছুই হইব না, বড্ড লম্বা মানুষ, এটা সব বানাইতে হইব, জাকিরকে বল। তো জাকিরের যে একজন দর্জি এসে আমার মাপে সব নিয়ে চলে গেলেন। তো তখনও পর্যন্ত কিন্তু স্বপন স্যার আমাকে বলেননি যে আমাকে উনি কত টাকা পেমেন্ট করবেন, আচ্ছা। আর পুলিশের ডিআইজি রোলে। ওকে। এবার স্বভাবত আমি বসে আছি যে বিনা পয়সায় তো কাজ করবো না, আপনি যেই হন না কেন আমাকে তো কিছু টাকা বলবেন। একদম। তো এইবার হঠাৎ করে হাউমাউ করে সেই রাহুলের কাছে ফোন আসলো, জাকির দা যে কি মাপ করেছে, এরকম এত বড় জামা কাপড় তো হয় না। আর রাহুল বলছে, না না, লোকটা অনেক লম্বা চওড়া, আপনি নিজে এসে বুঝে যান। সে এসে যখন দেখলো সব মাপ ঠিক হয়েছে, তখন সে গিয়ে কান্নাকাটি স্বপন স্যারের কাছে যে এই যে আমাকে থান থেকে কেটে এনার জামা কাপড় বানাবো, এটা ইন্ডাস্ট্রিতে আর কারো হবে না, আমি এইটা নিয়ে কি করব। তখন বললো, আমি তো পেমেন্ট করছি, তুমি অত চিন্তা করো কেন, বানাইলে আমাকে খবর দেবে, তবে ওনাকে আমি ডেট দিব। আচ্ছা। তো এই করে আমি প্রথম, স্বপন সাহা স্যার আমাকে একটা পুলিশের রোলে দেন, আচ্ছা, খুবই অল্প। মানে এটা আপনার মানে প্রথম জার্নি এটা? প্রথম প্রথম কলকাতায় জার্নি। আচ্ছা। তার আগে আমি পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে থাকাকালীন বহু নাটক করেছি, এবং ওখানে দুর্গাপুজোয় বহু নাটক করিয়েছি, হুম। বাচ্চাদের দিয়ে করেছি, অনেক কিছু করেছি। আমি সিনথেসাইজার বাজাতাম, গান গাইতাম, তো সব মিলিয়ে একটা টোটাল প্রোগ্রাম আমরা করতাম। তো এইবারেতে সেই রাহুল যখন আমাকে দেখলো যে ওখানে আমি ডিআইজি রোলে কাজ করলাম, তারপরেতেই রাত্রিবেলা আমাকে বললো, দাদা আপনি যদি সিরিয়ালে চান্স পান করবেন। আমি বললাম, হ্যাঁ করবো। পরের দিনকে এক বিখ্যাত প্রোডাকশন হাউসের খুব ভালো একজন প্রোগ্রামার দাদা আমাকে ফোন করে বললেন, আপনি একটু আসবেন। আমি গেলাম। হুম। যাওয়ার পরে উনি একজনের সেলিব্রিটির নাম করে বললেন যে তাকে কি আপনি অপমান করতে পারবেন। আমি বললাম, কেন অপমান করব। আচমকা বললো, না না, স্ক্রিপ্টে আছে, আপনি ওনাকে অপমান করে গেস্ট হাউস থেকে তাড়িয়ে দেবেন। আমি বললাম, আচ্ছা যা লেখা আছে তাই করবো, আর যা ডিরেক্টর বলবে হ্যাঁ, তাই হ্যাঁ। করবো। এইবার সে আমার জামা কাপড় নিয়ে তো খুব সমস্যা হলো, টাই তো দিতে পারলো, টাই পরে নিলাম, কোট আর পাওয়া যায় না। সে অনেক কষ্টে এদিক ওদিক করে একটা বড় কোট নিয়ে আসলো। তো তারপর আমি আমার কাজ করলাম। কাজ করার পরেতে ডিরেক্টর এসে বললেন যে আপনি একশোটে কাজ করেছেন, খুব ভালো, আপনি কিন্তু আরো অনেক কাজ পাবেন। আমি হুম। বললাম, আচ্ছা। তো আমি সেই কোট জমা দিয়ে যখন বাড়ির জন্য বেরোচ্ছি, তখন একজন আমাকে বলল ফোন করে যে, দাদা কালকে কি খালি আছেন। আমি বললাম, কেন। বললো, তাহলে আপনি ফাদার। আমি বললাম যে ফাদার মানে কার বাবা, হিরোর বাবা না হিরোইনের বাবা। বললো, না না, আপনি ফাদার। আচ্ছা। আমি বললাম, মানে কোন ফাদার। তখন বললো যে আপনি চার্চের ফাদার। আমি বললাম, দেখুন আজকে কোর্ট নিয়ে কিন্তু অনেক এখানেতে অসুবিধে হয়েছে, আপনি কিন্তু ফাদারের যে বড় লম্বা অ্যাপ্রন বা জোব্বা, সেটা কিন্তু আপনি পাবেন না। বললো, চিন্তা করবেন না, পিঠ থেকে পুরোটা আমি একদম কাঁচি দিয়ে পুরো কেটে দেবো, আপনি শুধু পেছন ঘুরবেন না। আমি বললাম, আচ্ছা তাই হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। করার পরেতে আমি পৌঁছে গেলাম জোড়া গির্জায়, আমাকে দিয়ে শুরু হলো কোজাগরি। আচ্ছা। তো সেখানেতে যাত্রা যে অশোক কুমার, তিনি, সোমা চক্রবর্তী, সন্দীপ দে, হুম। অপরাজিতা ঘোষ দাস, সবাই মিলে আসলো। এবার সোমা এসে বললো, এই এই ফাদারটাকে তো পুরো ফাদার ফাদারই মনে হচ্ছে, এই ফাদারটা কোথায় পেলি। বললো যে উনি বাইরে ছিলেন, এই সবে এসছেন, এখন কাজ করবেন। এসে বলল, আপনি কি সত্যি খ্রিস্টান। আমি বললাম, না, আমি বাঙালি হিন্দু। বললো, আপনাকে তো একদম পুরো ফাদারই মনে হচ্ছে। মানে খুব ভালো কথা। তো সেই শুরু। তারপরে 63টা সিরিয়াল হয়ে গেছে। চাকরি সূত্রে মাঝখানে কিছু বছর কাজ করিনি, এখন অবসর নেওয়ার পরেতে পরপর পরপর সিরিয়ালে কাজ করছি। আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও আমাকে দেখে থাকবেন। তো এই হলো গিয়ে আমার নিজস্ব জার্নি। বাহ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি কেউ আছে, বা কারো হাত ধরে আসা, বা আপনি নিজে না, থেকে করা? সেভাবে নয়। আমার ঠাকুরদার ভাই হচ্ছেন স্বনামধন্য অভিনেতা জীবেন বসু, যিনি 1932 থেকে 1973 সাল অবধি প্রচুর সিনেমায় কাজ করেছেন। আমি শুধুমাত্র 150টা সিনেমার নাম খুঁজে পেয়েছি। রংমহলে প্রচুর নাটক করতেন। ওনার আজ প্রোডাকশন বলে একটা ছিল, চিত্র পরিচালক অর্ধেন্দু মুখার্জি, এবং অর্ধেন্দু মুখার্জি অ বা এ, আর জীবেন বসে যে, এই নিয়ে আজ প্রোডাকশন এ যে। তো ওনারা আচ্ছা। 18টা সিনেমা প্রডিউস করেছেন। সম্পূর্ণ আলাদা ওনাদের গাড়ি, ক্যামেরা, হুম। সাউন্ড, মেশিন থেকে আরম্ভ করে লাইট,
সবকিছু ছিল, প্রোডাকশনে যা যা থাকে আর কি। তো আমি একটা ঘটনাচক্রে আমি চিত্র পরিচালক তরুণ মজুমদারের কাছে সাক্ষাৎকার নিতে যাই। তো আমার মোবাইলেতে যখন আমি অন করেছি, তখন আমার সহ একজন অভিনেতা আলাপ করিয়ে দেয় যে সুদীপ্ত বসু জীবেন বসুর নাতি। তখন তরুণ মজুমদার হঠাৎ মানে উদ্ভাসিত হয়ে উনি বললেন, আরে এখন আপনি আগে প্রথমে রেকর্ডিং বন্ধ করুন, আগে শুনুন আমার কথাটা। তো আমরা রেকর্ডিং বন্ধ করে মোবাইলে যখন পকেটে রেখে দিলাম, তখন বললেন এটা কিন্তু রেকর্ড করবেন না। বললাম না না। তো উনি বললেন যে আমি কবে জন্মেছি সেটা আমার বাবা মা কেউ লিখে রাখেননি। আর আমরা যে সময় জন্মেছি সেই অশান্ত পরিবেশে, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী, উনি এই জেলে যাচ্ছেন, এই জেল থেকে ছাড়া পাচ্ছেন, আমার মা আমাদের ভাই বোনদের নিয়ে খুবই অসুবিধের মধ্যে, কারো বাড়ি ঢেকিতে পা দিচ্ছেন, কারোর বাড়িতে গিয়ে ধান সেদ্ধ করে দিচ্ছেন, তার পরিবর্তে কিছু খাবার নিয়ে এসে আমাদেরকে খাওয়াচ্ছেন। সেখানে আমরা কবে জন্মেছি সেটা লিখে রাখাটার কেউ প্রয়োজন বোধ করেনি। তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, উনি আমাকে বলেছিলেন যে ওনার জন্মদিন উনি জানেন না, উইকিপিডিয়াতে যে জন্মদিনটা লেখা হয় সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা। তো এবার উনি বললেন যে আমি কলকাতায় আসার পর অনেক এদিক ওদিক ঘুরতে 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 যখন আমি কানন দেবী স্বামী চিত্র পরিচালক হরিদাস ভট্টাচার্যের এডি হিসেবে বাঁকুড়াতে গেছি, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সিনেমাতে আমি ফোর্থ এডি। মানে তার শুধু কাজ হচ্ছে যে ঠিক মতো সবাই ডায়লগ বলছে কিনা সেটা পেছন থেকে লক্ষ্য করা, কাউকে ডিস্টার্ব না করা, শুধুমাত্র নীরব দর্শক মানে অবজারভার থেকে একটু বেশি। আচ্ছা। তো একটা সন্ধেবেলা অনেকগুলো গরুর গাড়ি লাইন ধরে চলে যাচ্ছে, আর ওনারা একটা টিলার ওপরেতে ট্রাইপডেতে ক্যামেরা রয়েছে, সেটা তোলা হচ্ছে সাদা কালোতে। তো গরু চলে যাচ্ছে পেছনেতে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, আকাশটা মোটামুটি কমলা রং হয়ে গেছে, অথচ তোলা হচ্ছে সাদা কালোতে। তো উনি খুব নিজের মতো একটা স্বগতোক্তি করেছেন যে আক্ষেপ করে, আহা এটা যদি রঙিন তোলা যেত কি দারুণ হতো এই সিনটা। তো পেছন থেকে কেউ একজন বলেছে, আপনি নিজে ডিরেক্ট করেন না কেন? তো ঘুরে দেখেন যে ওই সিনেমার হিরো উত্তম কুমার ওনাকে বলছেন। তো উনি স্বভাবতই খুব সংকুচিত হয়ে পড়েছেন যে এ বাবা, হিরো আমাকে এরকম কথা বলছেন। উনি কোনো জবাব দেওয়ার মতো ওনার কাছে সাহস ছিল না। আর ওখানে তো রাত্রিবেলা যে খেতে হবে, সে উত্তম কুমারই হোক আর যে কোনো প্রোডাকশনের বয়ই হোক, সবাইকে ওই থালা হাতে বুফে সিস্টেমের মতো খাবার নিতে হবে। তো উনি যখন খাবার খাচ্ছেন তখন ওনার কাছে এসে উত্তম কুমার থালা হাতে এসে বলেছেন, আমি কিন্তু ইয়ার্কি পাচ্ছি না, আপনি সিনেমা ডিরেক্ট করুন, আমি আর রমা কাজ করবো। তো বুঝতেই পারছেন রমা মানে সুচিত্রা সেন। তো উনি এত হতভম্ব হয়ে গেছেন, উনি কলকাতায় ফিরে আসার পরেতে ভাবছেন যে কি করি। তো এর মধ্যে রোমান হলিডে খুব বিখ্যাত সিনেমা, হলিউডের হিট করেছে। তো উনি ভাবতেন যে এটা যদি বাংলায় করা যায়, তো উনি একটা চিত্রনাট্য লিখে ফেললেন চাওয়া পাওয়া বলে। এবারেতে একা যাবার সাহস নেই, দুই বন্ধুকে নিয়ে উনি গেলেন, শচীন মুখার্জি আর দিলীপ মুখার্জি আর তরুণ মজুমদার। তো বললেন যে আমরা তখন যাত্রিক বলে একটা দল তৈরি করে আমরা গেলাম। গিয়ে যখন উত্তম কুমারকে বললাম, বললো যে ও রোমান হলিডে আমার একটা দেখা হয়নি, আপনি রোমান হলিডে করছেন, ঠিক আছে আপনি করুন, রমাকে বলুন যে আমি রাজি আছি। তো এইবারেতে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? মানে সুচিত্রা সেনকে কে রাজি করাবে? মানে তরুণ মজুমদার তখন কোনো পরিচয় হয়নি ওনার, আর বাকি দিলীপ মুখার্জি আর শচীন মুখার্জিও নবাগত, সেই তাদের সাহস বা সেই স্টেজে নেই যে ডাইরেক্ট গিয়ে সুচিত্রা সেনকে বলবো যে ম্যাডাম আমরা একটা সিনেমা করছি, আপনি তার নায়িকা। এইটা বলার তা কোনো সাহসই নেই। তো এবার ইন্দ্রপুরীতে লম্বা রাস্তা দিয়ে আসার পরেতে সরু গলির মধ্যে যে মেকআপ রুম, সেইখানেতে ওনারা দাঁড়িয়ে আছেন, ঠকঠক করবারও সাহস নেই, নিজেদের পায়ে ঠকঠক করছে, তখন কাঁপছি ভয়ের চোটে। তো এবার সুচিত্রা সেন যখন বেরিয়েছেন ফ্লোরে যাওয়ার জন্য, উনি খুব মৃদু স্বরে প্রায় ওই মিউ মিউ করে বলেছেন, আমায় চিনতে পারছেন? কে আপনি?
আমি রাজলক্ষ্মী শ্রীকান্ততে এডি ছিলাম, হবে হয়তো, মানে ওনার কথাবার্তা তো কাট কাট হবে হয়তো। আমি একটা চিত্রনাট্য নিয়ে এসেছি, উত্তম কুমার রাজি হয়েছেন। আপনি রাজি কিনা বা আপনি করবেন কিনা এটা বলার আগেই ভেতরে রেখে যান। এবার উনি বলছেন একটাই তো চিত্রনাট্য, তার কপি করা নেই, তো ভেতরে যদি রেখে যাই তাহলে আমার কাছে কি আমার থাকবে। কাছে কি থাকবে? তখন উনি মিউমি করে বলেছেন আমি একটা কপি আপনাকে দিয়ে যাব। আচ্ছাটা সেটা অনেক দূর থেকে বলেছেন, বা ততক্ষণে গট গট করে বেরিয়ে চলে গেছে। তো এবার কয়েকদিনের মধ্যেই উনি প্রবল উৎসাহ নিয়ে একটা কপি করে ওনাকে দিতে এসছেন, আবার দাঁড়িয়ে আছেন, ভেতরে রেখে যান। আর কিছু না, মানে মুখটা দেখে বুঝতে পেরেছে কয়দিন আগে এসেছিল, আর কোনো কথা নেই। এইবার 1 মাস 2 মাস 3 মাস ধরে ঘোরাঘুরি করছেন, উনি পড়েছেন কি পড়েননি, কি রাজি হয়েছেন, কি করবেন কি করবেন না, কোনো কিছুই জানতে পারছেন না। আচ্ছা। এবার উনি ফেড আপ হয়ে উত্তম কুমারের কাছে গিয়ে বলল আপনি আমাদেরকে নিয়ে যান, আমাদের বলা সাহস নেই। তো এবার উনি যখন ইন্দ্রপুরতে কোনো একটা সিনেমাতে উত্তম সুচিত্রার শুটিং রয়েছে, উনি উত্তম কুমারের ঘরে গেছেন, উত্তম কুমার এবং বাকি 3জন, মানে শচীন মুখার্জি, দিলীপ মুখার্জি, তরুণ মজুমদার পেছন পেছন গিয়ে 3জনে মিলে দাঁড়িয়েছে উত্তম কুমার পেছনেতে। উত্তম কুমার বলছে রমা তুমি ওদের অনেক দিন ধরে তো দেখছো, ওরা একটা স্ক্রিপ্ট দিয়েছিল, তুমি পড়েছো? সময় হয়নি। তো না না আমি করছি, তুমি করো, ওটা রোমান হলিডের বাংলা করছেন এরা। আচ্ছা তুমি বলছো, ঠিক আছে। তো এই হলো গিয়ে তরুণ মজুমদারের শুরু। তো এবার বললেন যে ওইখান থেকে ওই ঘরগুলো মেকআপ রুম থেকে বেরিয়ে এসে যে লম্বা যে করিডোরটা ইন্দ্রপুরী, সেইটা আমরা উঠতে উঠতে বেরোলাম যে উত্তম সুচিত্রা আমাদের সিনেমা করতে রাজি হয়েছে। রাস্তায় পড়ে মনে হলো আমাদেরকে টাকা দেবে, আমাদেরকে ক্যামেরা দেবে, আমাদেরকে সাউন্ড দেবে, মানে আমাদের তো রাজি কেউই হওয়ার চেনে পর না, কেউ চেনে না। তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যাত্রীকে কেউ চেনে না, শচীন মুখার্জি, দিলীপ মুখার্জি, তরুণ মজুমদারকে কেউ চেনে না, কেউ তো আমাদের প্রযোজক হবে না। আর আমি কোথা থেকে টাকা পাবো, শুটিং করবো কি করে? তখন আমাকে বলছে, তখন আপনার দাদু যেই মুহূর্তে শুনলেন বললে গাড়ি নিয়ে যাও। মানে গাড়ি নিয়ে যাও মানে গাড়ির মধ্যে ক্যামেরা, সাউন্ড, লাইট থেকে আরম্ভ করে উনি বলেও দিলেন যে কোন 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 লোকেদের নিতে হবে, যে কে লাইট করে দেবে, কে সাউন্ড করে দেবে, কে ক্যামেরা করে দেবে, এবং পুরোটাই বিনা পয়সায়। বললো আমাকে একটা রোলে রেখো। তো সেই চাওয়া পাওয়াতে উত্তম কুমারের বন্ধুর রোলে ছাতেতে যে বারান্দাতে ওখানে যে গান গান টান গাইছেন সুচিত্রা সেন, সেটা ওই জীবেন বসুর বাড়ি হিসেবে দেখানো হয়েছে আর কি। তো এবার চাওয়া পাওয়া সুপার হিট, আর ওনার সাহস নেই সুচিত্রা সেনকে নিয়ে কাজ করবার। এবার উনি একটা গল্প লিখেছেন, কিন্তু সেটার হিরো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা জানি যে হিরোর অনেক রকমের শেড হয়, সেটা একটা অ্যান্টি হিরো। তো এবার অ্যান্টি হিরো হিসেবে হিরোর জেল হয়ে যাবে। তো 1961-এ কাঁচের স্বর্গ কেউ করতে রাজি হয়নি, না অসিত বরণ, না উত্তম কুমার, কেউ করতে রাজি হয়নি। তো ফিড আপ হয়ে তখন যাত্রীকের মধ্যেই দিলীপ মুখার্জি বলে ছাড়তো, আমি নিজে হিরোর রোল করবো। তখনও সমস্ত ক্যামেরা ট্যামেরা আমার দাদু জীবেন বসু দিয়েছিলেন, এবং ওখানেতে ছিল যে দিলীপ মুখার্জি ডাক্তারি পড়তেন, কিন্তু শেষে উনি ডাক্তার হননি, কিন্তু ওনার তুখোর হাত উনি সার্জারি করে সবাইকে বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু উনি ডাক্তার নন প্রকৃতপক্ষে, মানে পাশ করা ডাক্তার নন। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার দাদুও সেখানে ডাক্তার হিসেবে মানে ছিল, ওই রংমহলে নাটক করতে হবে তো 2-4টে শুটিং এর জন্য ডেট দিয়ে দিল, বাকি রংমহলে নাটক, মানে আমার দাদু ছিল নাটক পাগল। সিনেমা করলেও হয়, হয়তো নাটকটা করতে হবে, মানে নাটকের যে মজা সেটা সিনেমাতে নেই। নাটক প্রেমী যারা হয়, মানে যারা থিয়েটারটা করে, ওরা আমি দেখেছি মানে এত মানে প্যাশনেটলি করে এরা, মানে ও সিনেমা বা সিরিয়াল করলো, হলেও ভালো না হলেও ভালো, কিন্তু নাটকটা তারা চালিয়ে যাবে। সিনেমার ক্ষেত্রে যে সুবিধাটা থাকে যে আপনি যদি কোনো ভুল করেন, বা সিরিয়ালের ক্ষেত্রেও আপনি আরেকবার চান্স পাচ্ছেন, যে একটা এনজি শট হলো তারপরে আবার হবে। নাটকের ক্ষেত্রে তো পুরো লাইভ, একদম। আপনি যদি ভুল করেন সেই ভুলটাই কিন্তু হো করে আপনার বুঝে যাবে দর্শক, ওটাকে কন্টিনিউ করে ওটাকেই আপনাকে মানিয়ে গুছিয়ে সামলে নিয়ে আবার কিন্তু পরের ডায়লগে যেতে হবে। অতএব নাটক করা কিন্তু আরো শক্ত। তো সেইখানেতে দাঁড়িয়ে যখন কাঁচের স্বর্গ যখন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল, তখন উনি বললেন যে না এবারেতে তাহলে ভালো গল্প করা যায়। তো তরুণ মজুমদার তখন আংটি চাটুর্যের ভাই গল্পটাকে নিয়ে উনি পলাতকে স্ক্রিপ্ট লিখলেন।
তো পলাতকের স্ক্রিপ্ট লেখার পরেতে উনি সবাইকার কাছে গেলেন, তো সবাই বললো সবই তো বুঝলাম কিন্তু হিরোটা কি। হুম। প্রযোজকদের বক্তব্য হচ্ছে তুমি উত্তম কুমারকে রাখো, আরো 4টে গান ঢোকাও, এই ঢোকাও, মানে যাতে পয়সা ওঠে আর কি। তো উনি বললেন না, দেখেন যে সাদা জুতো, সাদা মোজা, সাদা প্যান্ট, সাদা একখানা কোট, ভেতরে সাদা টাই, সাদা শার্ট, মাথায় একটা সাদা হ্যাট, মানে তার যে অরা, কি শান্তারাম দেখে ওনার মানে চক্ষু ছানা বড়া আর কি। কারণ অনুপ কুমারকে তখন কেউ চেনে না। অনুপ কুমার জীবনে প্রথম হিট হচ্ছে পলাতক।